গুড ইভিনিং অল অফ ইউ। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। চলো আজকে WBCS এর প্র্যাকটিস ক্লাসে আমরা ফার্স্ট ম্যাথমেটিক্সে চলে গেলাম। লাস্ট দিন আমাদের 180 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, তো নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে 180 পর্যন্ত কমপ্লিট করেছিলাম আই থিঙ্ক। চলো 181 থেকে আমাদের কন্টিনিউ করতে হবে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন কি বলা হয়েছে দেখো। বলা হয়েছে একটি শ্রেণীর 30 জন শিক্ষার্থীর গড় ওজন 45 কেজি এবং মেয়েদের গড় ওজন 37 কেজি এবং ছেলেদের গড় ওজন 49 কেজি। শ্রেণীতে ছেলেদের সংখ্যা নির্ণয় করো। কুইক সলভ দিস কোশ্চেন। কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব সেটা একটু দেখি। দেখো 30 জন শিক্ষার্থীর গড় ওজন কত বলে দেওয়া রয়েছে। 30 জনের যদি বলা হয় 45 কেজি। ওকে, কোশ্চেনটা কি বলা দেওয়া রয়েছে সেটা দেখে নেব। এবং মেয়েদের গড় ওজন, এখানে যে গার্লস রয়েছে তাদের গড় ওজন 37 কেজি এবং বয়েজদের গড় ওজন বা অ্যাভারেজ ওয়েট দেওয়া রয়েছে 49। এখানে বয়েজ আর গার্লসের ভ্যালু জানতে চাওয়া হয়েছে, মেনলি এখানে ছেলেদের সংখ্যাটাই নির্ণয় করতে বলা হয়েছে। তো নর্মালি এই কোশ্চেনটা যদি আমরা সলভ করতে চাই, সেটা কিভাবে সলভ করতে পারবো সেটা একটু দেখে নাও। কি বলা হয়েছে, যদি সবাই গার্লস হতো তাহলে 37 আর সবাই যদি বয়েজ হতো 49 এবং রয়েছে কত অ্যাভারেজ 45। এই দুটো, এটা অ্যালিগেশন মেথডে আমরা শর্ট আউট করব। দেখা যাক অ্যালিগেশন মেথডে শর্ট আউট করলে কি হয়। তাহলে দেখো এটা গার্লস এবং এই দিকটা বয়েজ নোট করা হচ্ছে। তো রেশিওটা কি হয়ে যাবে, এখানে 45 আর 49 মানে 3 মাইনাস করবো 49 মাইনাস 45 দ্যাট ইজ ইকুয়াল টু 3। আর 37 আর 45 এর যদি ডিফারেন্স আমরা বলি 45 মাইনাস 37 দ্যাট ইজ ইকুয়াল টু কত। কি বলছেন, ওটা 3 কেন হবে? 49 মাইনাস 45, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি 4 পেয়ে গেলাম। এবং এখানে 37 আর 45 এর মধ্যে ডিফারেন্স তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, 35 আর 47 এর মধ্যে এখানে 3 আর 5 8 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের রেশিও ভ্যালুটা কত হয়ে যাচ্ছে 1:2। অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন দেখো, একজন মেয়ে থাকলে দুজন ছেলে থাকবে, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত 1 + 2 3। এই 3 ইউনিট সমান সমানই 30 জন দেওয়া রয়েছে, 30 জন। আর 2 ইউনিট বয়েজ কত 2 ইউনিট, 2 ইউনিট ইকুয়াল টু কত 20। দ্যাট ইজ ইউর আনসার। ওকে, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। চলো পরবর্তী কোশ্চেন, এটা অ্যালিগেশন মেথডে করে দেবে। আর যদি না অ্যালিগেশন মেথডে করতে পারো সেক্ষেত্রে কিভাবে সলভ করবে, তাহলে তখন এক্স ডেকে নেবে, এক্সকে ডেকে নিলে তাহলে বয়েজ যদি এক্স হয় তাহলে বয়েজের সাম কত হয়ে যাবে 49x প্লাস বাকি 37 ইন্টু 30 মাইনাস এক্স, গার্লসের টোটাল ওয়েট কত হয়ে যাবে 37 ইন্টু 30 মাইনাস এক্স দ্যাট ইজ ইকুয়াল টু 30 ইন্টু 45। এখান থেকে তুমি ক্যালকুলেট করবে এক্স ইকুয়াল টু 20 পেয়ে যাবে। দ্যাট ইজ ইউর আনসার হয়ে যাবে যদি কেউ নর্মাল ইকুয়েশন তৈরি করে শর্ট আউট করতে চাও। চলে গেলাম পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 182। এখানে কি দেওয়া রয়েছে দেখো, এটা একটা রিজনিং এর প্রবলেম দেওয়া রয়েছে। একটি নির্দিষ্ট সংকেত প্লেকে টিপিইসি নোট করা যায়, সেই সংকেতে গেমকে কিভাবে নোট করবে। দেখো এখানে কি বলা হয়েছে, আই রিপিট, খুব ভালো করে দেখবে। PLAY, এটাকে কি নোট করা হচ্ছে, এটাকে নোট করা হয়েছে TPEC। তো এখানে লজিকটা তোমাকে খুঁজে বার করতে হবে যে এই লজিকটা কি রয়েছে। প্রথম লজিক বলার আগে আমি এদের পজিশন ভ্যালুগুলোকে যদি নোট আউট করতে চাই তাহলে কি কি পাচ্ছি না, টি এর পজিশন ভ্যালু 16, এ এর পজিশন ভ্যালু 12, এল এর পজিশন ভ্যালু 12, এ এর পজিশন ভ্যালু 1 আর ওয়াই এর কত 25। এবং তার রেসপেক্টে আমি যদি টি এর পজিশন ভ্যালু 20, পি এর 16, ই এর 5 আর সি এর কত 3।
তো এখন আমাদের এখানে বি এর পর দেখো +4 লেটার করলেই 20 পাচ্ছ, এল এর সঙ্গে 12 এর সঙ্গে +4 করলে 16, এর সঙ্গে +4 করলে 5। এখন এরপর 25 এর পর আমাদের কি কি রয়েছে, 26 রয়েছে, দেন 1 2 অ্যান্ড 3, মানে সেই ওভারঅল +4 লেটার পরেই তুমি পাচ্ছ সি। তার মানে কিছুই না, এটার যে লজিক দেয়া রয়েছে জি এ এম ই, প্রত্যেকটা লেটারের 4 লেটার শিফট করে যাও। তাহলে এখানে জি এর রেসপেক্টে কী হবে, G7 আছে, সরি G7, তাহলে তার সঙ্গে 4 লেটার মানে 7 আর +4 11, 11 কে হয়, কে হয়। 1 এর সঙ্গে +4 করলে তুমি কি পেয়ে যাবে, দেখো ই পেয়ে যাবে। এম, এম কত হয় 13, 13 এর সঙ্গে +4 করলে 17, 17 এর পজিশন ভ্যালু কি, কিউ। আর ই এর পজিশন ভ্যালু 5, 5 এর সঙ্গে +4 9, 9 এর পজিশন ভ্যালু কত, পজিশন ভ্যালু না, পজিশন লেটার 9 প্লেসে রয়েছে আই। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, কে ই কিউ আই। আই রিপিট, কে ই কিউ আই, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? তো পরবর্তী কোশ্চেনটা তোমরা অবশ্যই নিজেরা ট্রাই করবে, বোট অ্যান্ড স্ট্রিমের কোশ্চেন প্রত্যেকে ট্রাই করো। একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিলোমিটার অতিক্রম করে এবং একই দূরত্ব স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় অতিক্রম। স্থির জলে নৌকার গতিবেগ। যারা আমার ক্লাস অ্যাটেন্ড করেছো বোট অ্যান্ড স্ট্রিমে, তাদের জন্য কিভাবে আমি সলভ করব এটা, তাহলে স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিমের ভেলোসিটি কত, 4 ঘন্টায় যদি 24 কিলোমিটার যায় তাহলে প্রতি ঘন্টায় কত কিলোমিটার যাবে, 6 কিলোমিটার, 6 কিমি পার আওয়ার এখানে নোট। আবার এই 24 কিলোমিটার রাস্তায় যদি আপস্ট্রিম অর্থাৎ স্রোতের প্রতিকূলে 6 ঘন্টা সময় নেয় তাহলে প্রতি ঘন্টায় কত কিলোমিটার যাবে, 4 6 24, মানে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন ভেলোসিটি অফ বোট জানতে চেয়েছে, স্থির জলে নৌকার গতিবেগ, ভেলোসিটি অফ বোট, এটার ভ্যালু আমরা কিভাবে ফাইন্ড আউট করতে শিখেছিলাম, এই দুটো ভ্যালুকে যোগ করে 2 দিয়ে ভাগ শুধুমাত্র, তাহলে 5 কিলোমিটার পার আওয়ার। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 4 ইজ দ্য কারেক্ট। আর যারা আমার ক্লাস করলে না তাদের জন্য কি বলতে পারি, তাদের জন্য যেটা বলতে পারি, ডাউন স্ট্রিম ফাইন্ড আউট করো 6 কিমি, তাদেরও একই গল্প, এই না যে আলাদা, শুধু ফরম্যাটটা তাদের ক্ষেত্রে আলাদা হবে। আপস্ট্রিমের ভ্যালু কত হবে, সরি এটা একটু নোট করে দাও, 24/4, দ্যাট ইজ ইকুয়াল টু 6 কিমি পার আওয়ার। আর এটা হয়ে যাচ্ছে 24 ডিভাইডেড বাই 6, দ্যাট ইজ ইকুয়াল টু 4 কিমি পার আওয়ার। এখন ভেলোসিটি অফ বোটের ভ্যালু বলে দেওয়া হয়েছিল ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম ডিভাইডেড বাই 2। তো এখান থেকে আমরা 6 + 4 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 5 কিমি পার আওয়ার পেয়ে গেলাম। তো এছাড়া কিছুই না, শুধু ফরম্যাটটা আলাদা হয়। ওকে, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। 184, এটা স্পিড টাইম ডিস্টেন্স অর্থাৎ ট্রেনের ম্যাথমেটিক্স বলে দেওয়া রয়েছে। 270 মিটার দীর্ঘ একটি ট্রেন 120 কিমি প্রতি ঘন্টা বেগে চলমান একটি ট্রেনকে বিপরীত দিক থেকে 180 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে চলতে থাকা অবস্থায় 9 সেকেন্ডে অতিক্রম করে। অন্য ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো আমরা খুব সুন্দরভাবে মনে রেখেছিলাম এসটিডি, এখানে লেন্থ, এই বক্সটার কোনো একটা ডেটা মিসিং রয়েছে, অন্য ট্রেনের দৈর্ঘ্য মানতে হচ্ছে। কত সময় নিয়েছে, 9 সেকেন্ড। ভেলোসিটি কত, দেখো একটা 120 কিলোমিটার, একটা 80 কিলোমিটার, তার মানে দুটো অপোজিট ডিরেকশান, অপোজিট দিক থেকে হলে দুটোকে অ্যাড করে দেবে, তাহলে হয়ে গেল 200 কিলোমিটার। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডের জন্য নিয়ে যাওয়ার জন্য 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, সেটা যেন না ভুলে যাও। তাহলে স্পিডের ভ্যালু কত হলো, 200 × 5/18। তো এটার ক্যালকুলেশন করলেই টোটাল তোমরা রিলেটিভ ডিস্টেন্স পেয়ে যাবে, অর্থাৎ লেন্থ অফ ট্রেন 1 প্লাস লেন্থ অফ ট্রেন 2, এই ভ্যালুটা পেয়ে যাবে। যেখানে তোমার একটি ট্রেনের দৈর্ঘ্য 270 দেওয়া রয়েছে, অন্যটা জানতে চাওয়া হয়েছে। তো টোটাল সামটা তো আগে ফাইন্ড আউট করো। তার জন্য তুমি কি করবে, একদম সিম্পলভাবে ক্যালকুলেশন করবে, 9 × 18 আর 200 তো এখানে টোটাল ভ্যালুটা হয়ে গেল 5 × 100, 500। তো 500-এর মধ্যে
একটার ভ্যালু যদি 270 হয় তাহলে অন্য ডেটাটা কত হবে? তুমি বলে দেবে স্যার 500 থেকে 270 মাইনাস করব, তাহলে পেয়ে যাবো 230। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। 230 মিটার ইজ দ্য কারেক্ট আনসার। অপশন 1 ইজ দ্য কারেক্ট। খুব সহজ একটা কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে চলে গেলাম। 185। আশা করছি প্রত্যেকে 184-এরটা বুঝতে পেরেছি। 185-এরটা কি বলা হয়েছে? একটা সিম্পলিফিকেশান বলা হয়েছে। যদি আমি এক্সাম হলে ডাইরেক্ট ম্যাথটার আনসার করতে চাই তাহলে আমি এটাকে কিভাবে আমার ব্রেনকে ভাবনা চিন্তা করাবো সেটাই আমি নোট করছি। আমার এই পার্টটা দেখেই মনে হচ্ছে সবসময় মাথায় রাখবে এগুলোকে র্যাশনালাইজেশন করতে হবে। র্যাশনালাইজেশন কাকে বলা হয়? অর্থাৎ 2 মাইনাস রুট 3-কে যদি আমরা একটা পার্ট আমি দেখাচ্ছি 2 প্লাস রুট 3, 2 মাইনাস রুট 3। এখন র্যাশনালাইজেশনের পার্টটা তোমাকে ভাবনা চিন্তাই করতে হবে। এটা মাইনাসে থাকলে এটা প্লাস দিয়ে নোট করতে হয়। এখন প্লাস দিয়ে নোট করা মানে এটা স্কোয়ার হয়ে যাবে। এখন এর পরের যে স্টেপটা হয়ে যাচ্ছে এ প্লাস বি, সরি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ার। ওপরের পার্ট নিয়ে আমি এখন কোনো কিছুই বলছি না, তোমাদেরকে যেটা দেখাতে চাইছি আমি যে ডিনোমিনেটরের পার্টটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফরম্যাটে নোট করবে, ওপরের পার্টটা হোল স্কোয়ার ফরম্যাটে নোট করবে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই তুমি পেয়ে যাচ্ছ যে নিচে 1। যেমন আমি যদি প্রথম এই দুটো পার্ট নিয়ে ডিসকাস করতে চাই তো এই দুটো পার্ট থেকে আমি কি পাবো সেটা নোট করতে থাকি। কি পাচ্ছি দেখো, 2 মাইনাস রুট 3 রয়েছে। তো 2 মাইনাস রুট 3 রয়েছে মানে অলরেডি আমি এটা দেখিয়ে দিলাম যে 2 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার প্লাস অফ 2 মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার। এক্সাম হলে এটাই ডাইরেক্ট নোট করতে পারলে খুব সুবিধা। কেন? কারণ এটাকেও তুমি তো মনে মনে 2 মাইনাস রুট 3 দিয়ে মাল্টিপল করবে, তাই না? আমি আর আলাদা করে স্পেশাল করে দেখাচ্ছি নাকি। প্লাস অফ এটা কি রয়েছে রুট 3 প্লাস 1, তার মানে আমার ডিনোমিনেটরের পার্টটা রুট 3 তার হোল স্কোয়ার 3 মাইনাস 1 হয়ে যাবে, আর উপরে নিউমিনেটরের পার্টটা রুট 3 মাইনাস 1 তার হোল স্কোয়ার। এই হয়ে গেল ওভারঅল আমার এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। এখন এই কোশ্চেনটাতে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই সিচুয়েশানে আমরা কি জানি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আই রিপিট, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি বুঝতে কারো অসুবিধে হয় তার জন্য আমি কি নোট করছি, এগুলো শর্টকাট মেথডগুলো, তোমাদেরকে রুলগুলো জেনে রাখতেই হবে। এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ারের রুল কি ছিল আমি প্রুভ করে দেখাচ্ছি, কিন্তু আমি ওখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করব, কোনো রকমভাবে ওটাকে আর ভেঙে ভেঙে নোট করব না। তো এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ারের যদি ফর্মুলা ইউজ করো, প্লাস 2ab মাইনাস 2ab ক্যান্সেল হয়ে গিয়ে দুবার এ স্কোয়ার আর দুবার বি স্কোয়ার থেকে যাবে, তাই জন্য 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই পার্টটা থেকে আমি ডাইরেক্ট কি নোট করতে পারি? ডাইরেক্ট নোট করতে পারি স্যার 2 ইন্টু এ স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4 প্লাস বি স্কোয়ার মানে রুট 3 তার হোল স্কোয়ার মানে 3 প্লাস অফ এটা রুট 3 মাইনাস 1 তার হোল স্কোয়ার। মানে কি তুমি নিউমারেটর পার্টে নোট করতে থাকো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই হয়ে গেল তোমার পার্ট। এইবারে তুমি এই পার্টটা কি রয়েছে 4 আর 3 7, 7 2 14, 14 প্লাস 3 1 4 মাইনাস 2 রুট 3 ডিভাইডেড বাই 2। ওকে, তো এর পরের ক্যালকুলেশনটা কি হবে সেটা একটু দেখি। তো পরের পার্টটা যদি আমরা যাই তাহলে এখানে নর্মালি যদি তুমি ক্যালকুলেশন করতে চাও কি পাচ্ছ দেখো, যদিও এখান থেকে একটু না এই 2টাকে বাদ দিয়ে দিতে পারো, 2টাকে বাদ দিতে পারো। আই রিপিট, এই পার্টটাতে কি পাবে দেখো, মনে মনে যদি 2 কমন নাও, আমি সাইডে করছি 4 মাইনাস 2 রুট 3 ডিভাইডেড বাই 2, বিভিন্নভাবে করা যায়। 2টা যদি কমন নাও মনে মনে তাহলে 2 মাইনাস রুট 3 ডিভাইডেড বাই 2, এই 2টা অ্যাকচুয়ালি আমি কেটে দিতে বলছি। তাহলে তুমি আলটিমেট 14 প্লাস 2 মাইনাস রুট 3 পাচ্ছ। তো ওভারঅল তাহলে তোমার আনসার কত আসছে 16 মাইনাস রুট 3, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। এখন এক্সাম হলে তোমাকে এই কোশ্চেনটা দেখার পর ডাইরেক্ট এই লাইনটা নোট করতে হবে। ডাইরেক্ট এই লাইনটা নোট করার পর পরের স্টেপে গিয়ে তুমি বড় জোরে এই লাইনটা নোট করতে পারো, তারপরে স্টেপে গিয়ে এই লাইনটা, এই 3টে লাইনে তোমাকে কভার করতে হবে। মাঝের যে একটা করে লাইন তোমাদের ব্রেনেই থেকে যাবে, ওটা নোট করার কোনো প্রয়োজন পড়ে না।
এবং তোমাদেরকেও চেষ্টা করতে হবে, যেহেতু আমি একদম WBCS এক্সাম সামনেই রয়েছে সেটাকে ফোকাস রেখে পড়াচ্ছি, সেই জন্য আমি বারবার তোমাদেরকে ফোর্স করব যে তোমরাও যেন স্কিপ করো। ওকে, আদারওয়াইজ কিছু ইস্যু না। এক্সামে অনেক টাইম থাকে, WBCS এক্সামে ভীষণ ভীষণ রকম কারণে এক্সট্রা টাইম পড়ে থাকে, তোমরা ধীরে সুস্থে স্টেপ বাই স্টেপও সলভ করতে পারো। তাই জন্য আমি প্রত্যেকটা স্টেপও নোট করে দিলাম একদম বেসিক থেকে। পরবর্তী কোশ্চেনে চলে গেলাম। যদি কারো কোনো ডাউট বা কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা জানবে। তো পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে, একজন ব্যক্তি 21 টাকায় একটি জিনিস কিনেছিলেন। যদি তিনি 30% ছাড়ে জিনিসটি কিনে থাকেন তাহলে জিনিসটির ধার্য মূল্য কত? দেখো, মার্ক প্রাইস আর সেলিং প্রাইস এই ধরনের ম্যাথগুলি সলভ করার জন্য বারবার আমি সবসময় বলে আসি যে মার্ক প্রাইস যদি 100 হয়, 30 টাকা ছেড়ে দেওয়া মানে সে কত টাকায় কিনেছিল? 70 টাকা। এখন অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন, বা এটা রেশিও ভ্যালু কত? 7:10। তো অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন তোমার কাছে এই 7 ইউনিটটা দেওয়া রয়েছে 21 টাকা। ওকে, তাহলে ধার্য মূল্য বা মার্ক প্রাইস 10 ইউনিটটা কত হবে? তুমি বলবে স্যার এটা 3 টাইমস হয়েছে, এটাও 3 টাইমস, দ্যাট ইজ ইকুয়াল টু 30 রুপিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো যদি আমরা বলি অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আই থিঙ্ক প্রত্যেকেই বুঝতে পেরেছে এবং এটা খুবই সহজ একটা কোশ্চেন ছিল। পরবর্তী কোশ্চেনে চলে গেলাম 187। দেখো, কিছু কোশ্চেন খুব সহজ থাকবে, কিছু কোশ্চেন খুব সহজ কিন্তু হয়তো বা প্র্যাকটিসের অভাবে যে রুলসটা বা লজিকটা সেটা তোমরা ভুলে গিয়েছিলে। যেমন এই কোশ্চেনটায় বলা হয়েছে যে x² প্লাস 3x² প্লাস 3x প্লাস 1কে x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? এখন অনেক স্টুডেন্টই বা অনেককেই তোমরা চেষ্টা করে যাবে যে স্যার 3x² প্লাস 3x প্লাস 1 এটাকে x মাইনাস 1 দিয়ে ডিভাইড করব, ক্যালকুলেট করে একটা রিমাইন্ডার পার্ট পাবো, দ্যাট ইজ দ্য আনসার। এটা তো অবশ্যই একটা মেথড, এটা কখনো কেউ ভুল বলতে পারবেন না, কারণ এটাই মেথড, অ্যাকচুয়াল মেথড এটাই। কিন্তু আমরা তোমাদেরকে আরও একটা মেথড শিখিয়েছিলাম যে ফাংশনটা কি রয়েছে x², এটা এক্সাম হলে নোট করার দরকার নেই, এক্সাম হলে ব্লু কালারে যেটা নোট করব সেটাই শুধুমাত্র এক্সাম হলে নোট করব। তো এটা যদি ফাংশন হয় এবং এটাকে যদি ডিভাইড করা হয় x মাইনাস ওয়াই দিয়ে, তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরে নেবে এবং x ইকুয়াল টু 1। তাহলে তুমি f অফ 1 এর ভ্যালু ফাইন্ড আউট করবে। তো তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে যে ইকুয়েশানে এইটা দেখেই যেই 1 পেয়ে যাচ্ছ, ইকুয়েশানে 1 বসাও, 1² প্লাস 3 ইন্টু 1² প্লাস 3 ইন্টু 1 প্লাস 1। আলটিমেট তুমি যেটা বলবে, এবারে ব্ল্যাক কালারে আমি নোট করছি, এক্সাম হলে আই থিঙ্ক তুমি এটা ডাইরেক্ট নোট করতে পারবে যে স্যার 1 প্লাস 3 প্লাস 3 প্লাস 1, তাহলে ওভারঅল 8 ইজ দ্য কারেক্ট আনসার। তো এক্সাম হলে তোমার এইটুকু পার্ট করলেই হবে। এখন যারা প্রয়োজন পড়লে এই ব্লু কালারের লাইনটা নোট করতে পারো। তো রিমাইন্ডার কত বা ভাগশেষ কত? অপশন 4, 8 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? কিচ্ছু না, সিম্পল একদম। যে ভ্যালুটা দেয়া থাকবে সেখান থেকে এক্সের ভ্যালু ফাইন্ড আউট করে এখানে বসিয়ে দেবে, ব্যাস সেটাই হয়ে যাবে রিমাইন্ডার। আই থিঙ্ক যারা একটু ভুলেও গিয়েছিলে তাদেরও মনে পড়ে গিয়েছে, কোনো ইস্যু থাকবে না। পরবর্তী কোশ্চেন 188-এ চলে গেলাম। বলা হয়েছে একজন দোকানদার তার পণ্যের মূল্য ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি ধার্য করে, কিন্তু নগদে 30% ছাড় দেয়, তাহলে নিট ক্ষতি কত হবে? এখানে আবার ক্ষতি বলেই দেয়া রয়েছে, অনেক সময় বলে দেয় নিট প্রফিট অর লস, মানে তোমাকে লাভ বা ক্ষতি এটা উল্লেখ করে দেয়া থাকবে না। যাই হোক না কেন, তুমি কোশ্চেনটা সলভ কীভাবে করবে সেটা দেখো। একটা জিনিসের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ইচ্ছে করে সে জিনিসটার দাম নোট করে রাখছে 130 টাকা। এইবারে দোকানদার অত চালাক ছিল না যে আমি 30 টাকা দাম বাড়িয়ে রেখেছি, এবারে 20 টাকা দাম ছেড়ে দিই। এবারে সে মুখে 20 টাকা বলতে সে প্রতি 100 টাকায় 30 টাকা বাড়িয়েছিল, সে এইবারে বলে দিচ্ছে যে প্রতি 100 টাকায় 20 টাকা করে ছাড় দেবো। এবারে এখান থেকে শুরু হলো প্রবলেম। ওকে ওকে, আচ্ছা এখানে সরি, বুঝতে পেরেছি, এখানে বেশি 20% ধার্য করা হয়, সরি। তো এখানে তাহলে 20% যদি বেশি দাম বাড়িয়ে রাখে তাহলে দামটা কত নোট করবে? 120।
থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি নাম্বারটা ওলট পালট হয়ে গেছিল। তো এখানে 100টা 120 হয়ে গেল। এরপর ডিসকাউন্ট কত দিচ্ছে? 30%, মানে প্রতি 100 টাকায় কত টাকা দেবে? 30 টাকা, এটুকু মাথায় রাখো। আর প্রতি 10 টাকায় 3 টাকা। এবারে তুমি ভাবো 120 টাকা মানে কি? 100 টাকায় একটা ছাড় দেবে প্লাস 20 টাকায়, তো প্রতি 100 টাকায় ছাড় দেয় 30 টাকা, প্লাস প্রতি 10 টাকায় যদি 3 টাকা দেয় তাহলে 20 টাকায় নিশ্চয়ই 6 টাকা। তো এই ক্যালকুলেশনটা না মুখেই করবে, কত টাকা ছাড় পাচ্ছে টোটাল। 30 টাকা তো ছাড় দেবেই, তার সঙ্গে আরও 20 টাকার জন্য আরও 6 টাকা, কারণ প্রতি 10 টাকায় 3 টাকা করে ছাড় দেয়। তাহলে ওভারঅল সে 36 টাকা ছাড় দিল। তাহলে দাম হয়ে গেল কত? 84। তো আলটিমেট লস কত হয়ে গেল? প্রতি 100 টাকায় কিন্তু সে 16 টাকা লস করলো, বা 16% লস। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। অপশন 3 ইজ দ্য কারেক্ট। ইজ ইট ক্লিয়ার? পরবর্তী কোশ্চেনে চলে গেলাম। পরবর্তী কোশ্চেন 189। তো কুইক সলভ দিস কোশ্চেন। এখানে কি বলা হয়েছে? যদি এক্স ওয়াই জেড বাস্তব সংখ্যা হয় এবং এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2z স্কোয়ার মাইনাস 2yz মাইনাস 2xz ইকুয়াল টু 0 হয়, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু কত? দেখো, এটা একটা অ্যালজেব্রার কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে। তো এটার জন্য তোমাকে যেটা প্রথম শর্ট আউট করতে হবে বা সলভ করতে হবে, মন দিয়ে প্রথমে এই পার্টটা দেখো। এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 0 রয়েছে। আমি কিন্তু এই লাইনটাকেই একটু ব্রেক করে নোট করলাম, এই 2z স্কোয়ারটাকে জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার নোট করেছি, এবং তাদেরকে একটু সুন্দর করে রিঅ্যারেঞ্জ করে সাজিয়ে নোট করেছি। তো ওভারঅল এখন তুমি যেটা পাবে, এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস জেড তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো আমরা জানি যদি কোনো নাম্বারের স্কোয়ার সাম 0 হয়, তারা ইন্ডিভিজুয়ালি 0 হয়। এই লাইনটা কিন্তু আমি এখানে নোট করলাম না, কিন্তু আমরা বলতে পারি যে এক্স মাইনাস টু ইকুয়াল টু 0, দেন এক্স ইকুয়াল টু 2, নাম্বার 1। নাম্বার 2, এক্স মাইনাস জেড ইকুয়াল টু 0, সেখান থেকে বলতে পারি এক্স ইকুয়াল টু জেড। নাম্বার 3, ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়াল টু জেড। সো এখান থেকে কি বলতে পারি? এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড, দ্যাট ইজ ইকুয়াল টু 2। নাও তোমাকে এখানে জানতে চাওয়া হয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, দ্যাট ইজ ইকুয়াল টু 2 প্লাস 2 প্লাস 2, বলার অপেক্ষা রাখে না। 6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার। এটা আমরা যখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz নোট করেছিলাম, তার ফর্মুলাটা থেকে বিভিন্ন রকম শর্ট আউট করতে গিয়ে এটার কিন্তু প্রুফটা আমি বলেছি। তো আশা করছি প্রত্যেকের মনে রয়েছে। সেজন্য যখন পড়ানো হয় প্রত্যেকটা স্টেপ এবং প্রত্যেকটা যা অনেক সময় দেখবো আমি কিছু কিছু জিনিস প্রুভ করছি, মানে তোমাদের এক্সামে সেই ওরিয়েন্টেড আইডিয়াটা লাগবে, তাই জন্য প্রুভ করা। নইলে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ম্যাথমেটিক্সের কোনো কিছু জিনিস যে প্রুভ করে দেখাতে হবে এটার কোনো মানেই হয় না। কিন্তু দেখানোর একটাই উদ্দেশ্য, কারণ এক্সাম হলে আমি ধরেই নিই কোনো ম্যাথ কমন পাবে না। যদিও অনেক ম্যাথ কমনই পাবে, ম্যাক্সিমামটাই 80 থেকে 90% কোশ্চেন কমন পাবে, তবু আমি ক্লাসে কখনোই তোমাদেরকে এই কনফিডেন্স দিই না যে তোমরা আমার ম্যাথের কোশ্চেন কমন পাবে। আমি এটা বলতে বেশি পছন্দ করি যে এক্সাম হলে গিয়ে একটাও কমন পাবে না, তুমি তোমার ব্রেনকে এমনভাবে তৈরি করে নিয়ে যাও যাতে করে যা কোশ্চেনই দিক না কেন সেটা তুমি পেরে যাও। কারণ যারা কমন খুঁজবে তারা 100টা 90টা কোশ্চেন আনসার দিতে পারবে, আর যারা ব্রেনকে ইমপ্রুভ করে নিয়ে গিয়ে বসবে তারা ম্যাথামেটিক্সে 100টার 100টাই আনসার দিতে পারবে। হ্যাঁ, সিলি মিস্টেক করা চলবে না, একটু খেয়াল রাখবে। অনেক সময় হয়ে যায় অনেক প্রেশারে অনেক কিছু মন ডাইভার্ট হয়ে যায় বিভিন্ন দিকে বিভিন্ন রকমভাবে, তখন আমরা ছোটো ছোটো সিলি মিস্টেক করি, সেই জায়গাগুলো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করি, আদারওয়াইজ কিছুই না।
পরবর্তী কোশ্চেনে চলে গেলাম, কোশ্চেন নাম্বার 19। একজন ব্যক্তি একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করে 10% লাভ করে। যদি জিনিসটির অর্ধেক মূল্যে বিক্রি করা হয় তবে লাভ বা ক্ষতি কত হবে? তো এটা আমরা কিভাবে শর্ট আউট করবো বা সলভ করব সেটা একটু দেখে নেব। ওকে, দেখো কিছুই না, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হয়ে যাবে, সমস্ত কিছু কোশ্চেন এগুলো আমাদের সেটের কোশ্চেন। অবশ্যই আমার যে দেওয়া সেট, সেই সেট থেকেই কোশ্চেনগুলো, শুধু ডেটাগুলো আলাদা। যাই হোক, 10% লাভ মানে 110 টাকায় বিক্রি করবে। এখন আগের দামের অর্ধেক দামে বিক্রি করছে, মানে 55 রুপিজে বিক্রি করছে। তার মানে যে জিনিসটার দাম 100 টাকা সেটাই যদি এখন 55 রুপিজে বিক্রি করে তাহলে অবশ্যই লস হয়ে যাবে। এবং কত টাকা লস হয়ে যাচ্ছে? 45% লস হয়ে যাচ্ছে। প্রতি 100 টাকায় 45 টাকা লস হচ্ছে, অর্থাৎ অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার, 45% ক্ষতি। পরবর্তী কোশ্চেন 191। কুইক সলভ দিস কোশ্চেন। একটি 200 গ্রাম সংকর ধাতু জিঙ্ক এবং তামা 5:3 অনুপাতে আছে। অনুপাতকে 3:5 করতে কত গ্রাম তামা যোগ করতে হবে? এটা টাইপ 3 কোশ্চেন মিক্সার অ্যালিগেশনে। তো মিক্সার অ্যালিগেশনে জিঙ্ক এবং কপার 5:3, আই রিপিট, কি মেশানো হচ্ছে? কত গ্রাম তামা। কপার মেশানো হবে কত গ্রাম, যাতে করে এটা 3:5 হয়। তো গল্পে কি মেশানো হচ্ছে না? জিঙ্ক মেশানো হচ্ছে না। তাই জন্য এই ভ্যালুটাকে যদি সেম করতে চাই, তাই এটাকে 3 দিয়ে এবং এটাকে 5 দিয়ে মাল্টিপল করব। তাহলে সেক্ষেত্রে 15:9 এবং 15:25। তো গল্প অনুযায়ী কত ইউনিট কপার মেশানো হচ্ছে? দেখো 25 থেকে 9 মাইনাস করে দিলে 16 ইউনিট মেশানো হচ্ছে। এবং ইনিশিয়াল কতটা অ্যামাউন্ট ছিল? তুমি বলবে 15 প্লাস 9, দ্যাট ইজ ইকুয়াল টু 24 ইউনিট ছিল। তো অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন, 15 প্লাস 9 দ্যাট ইজ ইকুয়াল টু 24 ইউনিট ইকুয়াল টু 200 গ্রাম। আর 16 ইউনিট ইকুয়াল টু কত হবে? তো 200 ডিভাইডেড বাই 24 ইন্টু অফ 16, 8 দিয়ে 2, 8 দিয়ে 3। তো 400 ডিভাইডেড বাই 3 দ্যাট ইজ ইকুয়াল টু 133 হোল 1/3 গ্রাম ইজ দ্য কারেক্ট আনসার। তো 133.13 বা 133 হোল 1/3 গ্রাম is the correct answer. Option 3 is the correct. Is it clear? Type 3 question mixer allocation. I think প্রত্যেকের মনে পড়ছে। ওকে, নেক্সট ওয়ান, পরবর্তী কোশ্চেন 192। একটা রিজনিং এর প্রবলেম দেওয়া রয়েছে, প্রত্যেকে সলভ করো, কুইক আনসার করো। কি বলে দেওয়া রয়েছে একটু যদি রিডিং করি। বলে দেওয়া রয়েছে একটা সার্কেল দেওয়া রয়েছে, সুন্দর করে একটা সার্কেল, তার মধ্যে একটা বক্স দেওয়া রয়েছে, কিন্তু বক্সের বক্স যেখানে এই নাম্বারগুলো আমি একটু হাইলাইট করে দিচ্ছি, এটাতে 2 রয়েছে, এটাতে 9 রয়েছে, এখানে 7 রয়েছে, এখানে 15 রয়েছে। এখন তাদের দুটো ডায়াগোনাল ড্র করে দেওয়া হয়েছে এবং ডায়াগোনালের রেসপেক্টে যে বক্সগুলো তৈরি হয়েছে সেখানেও নাম্বার বসানো হয়েছে। 63, 14, 30 পেয়ে গিয়েছি আনসার। ওকে, দেখো নোট করতে গিয়েই মাথার মধ্যে যেটা প্রথম আমার আসলো, 63 নোট করার সময় যে 7 ইন্টু 9, 14 নোট করার সময় 2 ইন্টু 7, 15 নোট করার সময় 15 ইন্টু 5, 15 ইন্টু 2, মানে আমরা জাস্ট আগের নাম্বারটাই নোট করতে পারছি। তাহলে এই বক্সে কত বলবে? 9 ইন্টু 15। তো 9 ইন্টু 15, তাহলে কোশ্চেন মার্কের জায়গায় 9 ইন্টু যদি 15 করা হয় তাহলে তুমি 135 পেয়ে যাবে, দ্যাট ইজ দ্য আনসার। দেখো কোশ্চেন নাম্বার অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট আনসার। আই রিপিট, কি বললাম, কোনগুলোর সঙ্গে মাল্টিপল হচ্ছে যদি আমি সেই জায়গাটাই শুধু দেখাই। এই 63 এসেছে, কিভাবে আসছে দেখো, 7 ইন্টু 9, জাস্ট যে বক্সে রয়েছে সেই নাম্বারটা এবং ক্লকওয়াইজ তারপরের নাম্বারটা। এখানে যেমন 14 মানে 2 এবং তার ক্লকওয়াইজ পজিশানে 7, 15 তার ক্লকওয়াইজ পজিশানে 2। তাহলে এখানে যে নাম্বারটা আছে 9 তার ক্লকওয়াইজ পজিশানে 15, মাল্টিপল করলে 135 ইজ দ্য কারেক্ট আনসার। আই থিঙ্ক প্রত্যেকেই বুঝতে
পাচ্ছ এবং প্রত্যেকে পেরেওছো। এর পরবর্তী কোশ্চেন 193, 4 জন পুরুষ 5 জন মহিলা এবং 6 জন ছেলের মধ্যে 4250 বা 4250 রুপিস এমনভাবে ভাগ করে দেওয়া হয়েছে যে একজন মেল, একজন উমেন অ্যান্ড একজন বয় 9:8:4 অনুপাতে আছে। তাহলে একজন মহিলার ভাগ কত বা কত টাকা পেয়েছে। ওকে, তো দেখো নর্মালি তোমরা কোশ্চেনটা যদি শর্ট আউট করতে চাও, মেল, উমেন আর বয়, মেন কত 9 টাকা করে পাচ্ছে, উমেন তাহলে 8 টাকা আর বয়েস পাবে 4 টাকা। আই রিপিট, মেন, উমেন আর বয়েস এই রেশিওতেই টাকাগুলো পাচ্ছে, তাই তো? তো এরপর আমাদের এখানে যে পার্টটা বলে দেওয়া রয়েছে, ধরে নাও এই 9 টাকা করেই দিচ্ছে, 8 টাকা করে দিচ্ছে এবং 4 টাকা করে দিচ্ছে। এখানে 4 জন, এখানে 5 জন, এখানে 6 জন, তাহলে এখানে 4 9 36, 40 আর 24, তাহলে টোটাল অ্যাডিশান করলে দেখো এটা 40 40 80 100, 100 হচ্ছে, তাই না? তো এক্ষেত্রে তোমার যেটা দরকার, খুব ইম্পর্টেন্ট যেটা কি, এই 100 ইউনিট সমান সমান কত তোমাকে বলতে হবে। তুমি বলবে স্যার 100 ইউনিট সমান সমান 4250, 4250। আর জানতে চেয়েছে একজন মহিলার ভাগ কত। এখন অনেক ছেলেই বলবে যে স্যার প্রথমে আমি 40 রুপিসটা করে নিই, তারপরে 5 দিয়ে ভাগ করে দেবো। দরকার কি রয়েছে, ডাইরেক্ট 8 ইউনিট সমান সমান কত সেটাই ফাইন্ড আউট করো, তাহলেই হয়ে যাবে। তো এক্ষেত্রে তুমি কি বলবে, 4250 ডিভাইডেড বাই 100 ইন্টু 8। তো দেখো সব থেকে ভালো এটা 42.50কে 8 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, তাহলে তুমি যেটা পাবে দ্যাট ইজ ইউর আনসার, 340 ইজ দ্য কারেক্ট আনসার। 340, অপশন 2 ইজ দ্য কারেক্ট। ওকে, তো সব থেকে সহজ একটা কোশ্চেন যেটা খুবই ইজিলি আমি ফরম্যাটে ফেলে দিলেই আনসার চলে আসে, এবং এটা আমরা পার্টনারশিপের কোশ্চেন বলতে পারি, কিন্তু আবার পার্টনারশিপের যে কোশ্চেন তাও না। পার্টনারশিপের কোশ্চেন টাইম ইনভেস্ট করা হয়, এটা এইসব কিন্তু কিছু নেই। এটা নর্মাল একটা কোশ্চেন, খুব সহজ একটা পার্ট থেকেই কোশ্চেনটা দেওয়া রয়েছে। ওকে, প্রথম 4 মানে কত, 2 স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2x প্লাস 3 প্লাস 2। এই হচ্ছে কোশ্চেনটা দেওয়া রয়েছে। এরপর এখান থেকে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করার জন্য সব থেকে বেস্ট অপশন টেস্ট করে তুমি তোমার আনসার দিয়ে দেবে, যেটা আমি জানি তোমরা অনেকেই পারবে। এখান থেকে অপশন টেস্ট একটা একটা করে বসিয়ে তোমরা ভ্যালু ফাইন্ড আউট করে নিতে পারবে। এবং অপশন টেস্ট যদি আমি বলি, ধরে নাও প্রথম অপশনটায় যদি আমি -1 বসাই, আমি এখানে জাস্ট অপশন টেস্ট মেথডটা একটু দেখিয়ে রাখি প্যারালাল। তো এক্ষেত্রে 2 টু দি পাওয়ার মাইনাস, মানে এক্সের জায়গায় -1 বসালে কত হবে, -2 প্লাস 4, এটা বসানো হলো। দ্যাট ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -2 প্লাস 3 প্লাস 2। এটার ভ্যালুয়েশনটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এটা ইকুয়াল নাকি এটাই চেক করতে হবে। তো দেখো এটা কি 2 টু দি পাওয়ার 2 রয়েছে, এবং আমি এখন ইকুয়াল সিম্বল না দিয়ে জাস্ট এখানে নোট করলাম 2 টু দি পাওয়ার 1 প্লাস 2। দেখো আলটিমেট 4 ইকুয়াল টুই তো 4 হচ্ছে, ম্যাথস পড়ে গেল, তাই জন্য অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। এখন প্রথমেই যেটা বসালাম সেটাই পেয়ে গেলাম, তাই জন্য লাকিলি আমাদের আনসার কুইক চলে আসবে, এটা নিয়ে কোনো ইস্যু না। এবং আমি রেফার করব তোমাদেরকে যে এটা অপশন টেস্ট করেই করতে। আই রিপিট, এটা অপশন টেস্ট মেথডেই সলভ করতে আমি এটা তোমাদেরকে রেফার করব। এরপরে চলে আসি, আমি এই কোশ্চেনটা যদি রুলস মেনটেন করে সলভ করি তাহলে কি আসবে। দেখো 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাইনাস অফ 2 টু দি পাওয়ার 2x প্লাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 2। এখন a টু দি পাওয়ার p বা a টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার n যদি হয়, তার কোনো ফর্মুলা কিন্তু আমাদের জানা নেই। কিন্তু যেটা আমাদের জানা রয়েছে যে 2 টু দি পাওয়ার 2x প্লাস 3 যদি কমন নিই, তাহলে এখানে কি পড়ে থাকছে, 2 পড়ে থাকছে।
আই রিপিট, খেয়াল করো, 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 মানে কত, 3 প্লাস 1। এখন আমি এই 2 টু দি পাওয়ার 2x প্লাস 3 প্লাস 1 এটাকে কি নোট করতে পারি, 2x প্লাস 3 ইন্টু অফ 2 টু দি পাওয়ার 1, কারণ আমরা জানি মাল্টিপলের সময় পাওয়ারে পাওয়ারে অ্যাড হয়ে বসেছি। তো এখান থেকে 2 টু দি পাওয়ার 2x প্লাস 3 যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে 2 টু দি পাওয়ার 1 মাইনাস অফ 1, দ্যাট ইজ ইকুয়াল টু 2। তো এখান থেকে 2 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইন্টু অফ 2 মাইনাস 1 মানে 1 হয়ে গেল। নোট করাও যা, না নোট করাও তাই। এইবারে আসো আলটিমেট, আমি এই পার্টটা কিছুই নোট করছি না, এটার পাওয়ারে 1 হয়ে গেল। তো দুটোর বেস যখন ইকুয়াল হয়ে যাচ্ছে, দুটোর বেস যদি ইকুয়াল হয় তাহলে পাওয়ারেরগুলো ইকুয়াল হবে। সো 2x প্লাস 3 ইকুয়াল টু 1 অ্যান্ড 2x ইকুয়াল টু মাইনাস 2 এবং x ইকুয়াল টু মাইনাস 1। এই ক্যালকুলেশন করে তবে তুমি তোমার -1 আনসার পাবে। খুব ভালো একটা কোশ্চেন, যেখান থেকে তুমি এটুকু আইডিয়া পেয়ে যাবে যে এইখানের এই যে ডিল করাটা, কিভাবে ডিল করতে হয়, এই জায়গার ক্যালকুলেশনটা ছেলেরা মাথায় আনতে পারে না। তাই জন্য আমি এই লং মেথডটা বললাম। কারণ আবার বলে রাখলাম যে ম্যাথামেটিক্সের একটা সিম্পল ক্যালকুলেশন তোমাকে অন্য কোনো এমন জায়গায় হেল্প করবে যেখানে তুমি হয়তো এই ম্যাথটার সঙ্গে রিলেট না, কিন্তু এই ক্যালকুলেশনের টাইপটা, ফরম্যাটটা তোমাকে অন্য জায়গায় হেল্প করে দেবে। সেই জন্য বলে রাখি। ওকে, আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি কারো কোনো রকম ডাউট থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করবে, আদারওয়াইজ আমি নেক্সট কোশ্চেনে চলে গেলাম। নেক্সট কোশ্চেন মেনসুরেশনের কোশ্চেন দেওয়া রয়েছে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ একই রেখে যদি এর উচ্চতা 3 গুণ বাড়ানো হয় তাহলে আয়তন কতটা হবে। দেখো, শঙ্কুর বলেছে, শঙ্কু মানে কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন ব্যাসার্ধ সেম রাখবে, হাইটটাকে যদি 3 গুণ বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে 1/3 পাই আর স্কোয়ার 3h। তো ভলিউম এটার থেকে এটা কত টাইমস ইনক্রিজ করছে, 3 টাইমস। তার মানে এটা যদি 100 হতো, এটা কত হয়ে যেত, 300। আই রিপিট, এইভাবেই কিন্তু চেক করতে হবে। এটা যদি 100 হতো, এই ভ্যালুয়েশনটা কত হয়ে যেত, 3 গুণ হয়ে যেত, 300 হতো। এখানে বলছে কতটা আয়তন বাড়বে পার্সেন্টেজে বলেছে। তো 100টা যদি 300 হয় তাহলে ইনক্রিজ করেছে কত, ইনক্রিজ করেছে 200%। ইনক্রিজ, আই রিপিট, তাহলে ইনক্রিজ করেছে কত, 300 মাইনাস 100, দ্যাট ইজ ইকুয়াল টু 200। ওকে, তো প্রতি 100তে 200 বাড়লে তাহলে 200% ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? দেখো পরবর্তী কোশ্চেন 196 কি বলা হয়েছে, যদি একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার বা 24 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার হয় তাহলে পরিসীমা কত হবে। দেখো, আই রিপিট, এই ধরনের কোশ্চেন বারবার বলছি, আমি থিওরি পড়ানোর সময় বারবার জোর দিয়ে পড়াই এই জায়গাগুলো, যে মুখে মুখে কিভাবে আনসার দেবে। যে এটা যদি 24 হয় তাহলে এটা 12 নোট করবে, এটা যদি 10 হয় এটা 5 নোট করবে। এখন ট্রিপলেট রেশিওতে আমরা প্রত্যেকেই জানি 5, 12, 13। যদি এক একটা সাইড 13 হয় তাহলে পুরো পরিসীমা কত হবে, 4 ইন্টু 13, দ্যাট ইজ ইকুয়াল টু 32 সেন্টিমিটার ইজ দ্য কারেক্ট আনসার। এটা আমি ইচ্ছে করে বলে নোট করছি তাই, নইলে কিন্তু এগুলো নর্মালি মুখে মুখে কোশ্চেনটা হয়ে যাবে। এবারে যারা ক্লাসে ছিলে না বা যারা ক্লাসটা ভুলে গিয়েছো তাদের জন্য যে যে জায়গাগুলো পয়েন্ট আউট করে দিতে হবে সেটা আমি বলে দিই। যে রম্বসের ডায়াগোনালগুলি একে অপরকে বাইসেক্ট তো করেই, অর্থাৎ বাইসেক্ট মানে কি, সমদ্বিখণ্ডক। মানে টোটালটা তো যদি 24 হয় তাহলে এটুকু অংশ কত, এটা যদি ও হয়, এটা যদি এ হয়, এটা বি হয়, তাহলে ও এ কত, 12 হয়ে যাবে। সিমিলার, এটা যদি টোটালটা যদি 10 হয় তাহলে এটুকু পার্ট কত হবে, 5 হবে। এখন সমদ্বিখণ্ডকেই এ থেমে নেই, সমদ্বিখণ্ডকের সঙ্গে সঙ্গে বলা হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, এটা একটা 90 ডিগ্রি হয়ে গেল, এবং যে ত্রিভুজটা তৈরি হচ্ছে সেই ত্রিভুজের এটা হয়ে গেল বাহু, এটা ডায়াগোনালের অর্ধেক একটা পার্ট যেটা 12, এটা একটা ডায়াগোনাল 2টার অর্ধেক পার্ট যেটা 5।
এবং এটা 90 ডিগ্রি, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? পাইথাগোরাস থিওরেম অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস অতিভুজের স্কোয়ার যদি করো সেক্ষেত্রে 144 প্লাস 25 বা 25 দ্যাট ইজ ইকুয়াল টু 169। এই 169-এর রুট আন্ডার করলে 13 হয়। আর এটাই আমরা টিবলেট রেশিওতে নিশ্চয়ই তোমাদের মনে রয়েছে 5, 12, 13 টিবলেট রেশিও, যে দুটো বাহু যদি 5 আর 12 হয় যথাক্রমে তাহলে হাইপোটেনিয়াস হয়ে যাবে 13। এখন পরিসীমা কাকে বলা হয়? পরিসীমা বলা হয় বাউন্ডারিকে, যেটা 13, এটাও 13, এটাও 13, এটাও 13। তাহলে রম্বসের টোটাল এই ইয়েলো লাইনটা কতটা হয়ে গেল? 4 গুণ 13, 4 গুণ কত? 4 13 52, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, 52 ইজ দ্য কারেক্ট। পরবর্তী কোশ্চেন 197। আজকে আমরা 200 পর্যন্ত সলভ করব। তো 197, 196 আমরা অলরেডি সলভ করেছি। ওকে, 197-এ কী বলছে? 25 জন ব্যক্তির গড় ওজন 1 কেজি বৃদ্ধি পায় যখন 60 কেজি ওজনের এক ব্যক্তিকে একজন নতুন ব্যক্তি দ্বারা প্রতিস্থাপন করা হয়, তাহলে নতুন ব্যক্তির ওজন করো। কুইক সলভ দিস কোশ্চেন। এর মধ্যে অনেকেরই টার্গেট থাকে প্রথমে হাতের স্পিডে, যত স্পিডে আছে সলভ করে নিল, 200টাই কোশ্চেন সলভ করলো, তাতে যতক্ষণ সময় লাগলো তারপরে কি করে? সব ওএমআর শিটে মার্ক করতে শুরু করে। এই ভুলটা কেউ করবে না। তোমরা বড়জোর প্রথম 1 আওয়ার ট্রাই করতেই পারো যে যতগুলো পারবো আমি স্পিডে করতে থাকলাম। সেটা হয়তো প্রথম 1 আওয়ারে আমি সাপোজ বললাম ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে মিক্সড করে তুমি পেরেছো 80টা, 80টা পেরেছো। কটা কোশ্চেন দেখেছো না? 80টা কোশ্চেন পর্যন্ত পারলে হয়তো ওভারঅল আমি বললাম, হয়তো টোটাল 100টা রিডিং করতে পেরেছিল, তার মধ্যে 80টা পেরেছে। তো যত যাই হোক না কেন ধীরে সুস্থে আরামসে ওএমআর শিটে এই 80টা মার্ক করে নেবে, যেটা যা এ বি সি ডি এইভাবে যা মার্ক করবে পুরো ফিল করে নেবে। তারপরে যেটা টার্গেট হবে, তারপরে রিমেনিং যে পার্টটা হয়তো 100 পর্যন্ত তুমি দেখেছিলে, পরবর্তী আরও যে 100টা কোশ্চেন রয়েছে সেই 100টা কোশ্চেন এর মধ্যে 50টা কোশ্চেন করো প্রথমে, করার পর সেটা মার্কশিট ওএমআরের দাগ দেবে, তারপরে 50টা ওএমআরে দাগ দেবে। এই রকম স্লট করে পুরোটা কমপ্লিট করবে। তারপর আবার পুনরায় ফিরে আসবে পুরো কোশ্চেন পেপারে, দেখে নেবে যে যেইগুলো তুমি ছেড়ে দিয়ে গেছিলে মানে দেখো কিছু কোশ্চেন যে আর দ্বিতীয়বার দেখেও আমার লাভ নেই। যে কোশ্চেনগুলো তোমার মনে হতে পারে এখন কিছুতেই মনে পড়ছে না, এটা পরে একটু ফাইনাল ডিসিশান নেবো, কোশ্চেনে বড় করে এরকম করে স্টার দিয়ে রাখবে যে এই কোশ্চেনগুলো পরে দেখবো, কারণ পরে কোশ্চেন খুঁজে পাওয়া পসিবল না। সেজন্য কোশ্চেনের পাশে বড় করে যেগুলো পরে, আই রিপিট, যেগুলো কোশ্চেন পড়ে মনে হচ্ছে ইন ফিউচারও আমার আর দেখে লাভ নেই, সেগুলোতে কোনো মার্কই করবে না। যেটা করছো সেটা তো টিক দিয়ে দেবে, দিতে পারলে দেবে, নাহলে তো অপশনে দেওয়া থাকছেই কোশ্চেনে, দরকার নেই। কিন্তু যেগুলো মনে হচ্ছে আবার রিভিউ করবে মানে পরে আবার দেখবে, সেগুলোর পাশে কোশ্চেনগুলোতে বড় করে স্টার দিয়ে রাখবে, ছোটোখাটো না বড় করে। পরে যখন রিভিশন করে দেখবে যে এটা পারলাম, তখন কি করবে? এখানে বড় করে একটা টিক দিয়ে দিবে, আর যদি না পারো ওই অবস্থাতে ছেড়ে দাও। এটা করার উদ্দেশ্যই ছেলেরা মাঝখানে ওই কোশ্চেনটা খুঁজে পাচ্ছে না, মাথার মধ্যে রয়েছে ম্যাথের ওই পোর্শনটা না, আমি তখন বড় ক্যালকুলেশন ছিল বলে ছেড়ে গিয়েছি, কিন্তু সেটা খুঁজতে গিয়ে সে 4-5 মিনিট ওয়েস্ট করে দিচ্ছে। সেটা যেন না হয়, যেগুলো পারবে বা মনে হচ্ছে পরে দেখবো সেগুলো বড় বড় করে স্টার দেবে, বারবার করে যখন যেটা করবে সঙ্গে সঙ্গে সেটা দাগ দেবে। শেষে গিয়ে মানে যখন ওই যে খুঁজে খুঁজে করছো, হয়তো 47-এরটা তোমার এরকম স্টার দেওয়া ছিল, 47-এরটা পেরেছো, যেই মুহূর্তে পারবে সেই মুহূর্তে ওএমআর শিটে দাগ দিয়ে দেবে। এগুলো আবার পেন্ডিং রেখো না। এরকম বহুজন হয়েছে আনসার করেছে, কোশ্চেন পেপারে আনসার করেছে 160টা, ওএমআর শিটে দাগ দিয়ে এসেছে 130টা, শেষে 30টা কোশ্চেন দাগ দিতে মার্ক করতে পারলো না টাইমের অভাবে। কেন না, শেষের দিকে প্রথমে করে নিয়ে শেষের দিকে যখন মার্ক করতে গিয়েছে, ধীরে সুস্থে মার্ক করতে গিয়ে তার তখন আর মার্ক করার পসিবল হলো না, বা শেষের দিকে তাড়াতাড়ি করে ভয়ে যে টাইমে শেষ করতে পারবো না এমনভাবে মার্ক করেছে, ম্যাক্সিমামটাই ধরে নাও এই সার্কেলটা রয়েছে, এই সার্কেলটা এইভাবে দাগ দেওয়া হয়ে গেছে, তো এইগুলো সব নেগেটিভ হিসেবে ধরে নেবে, বাদ দিয়ে দেবে না। তো সেজন্য যটা করবে, তোমার টার্গেট তো থাকবে 150টা ম্যাক্সিমাম, তুমি যদি করে দিতে পারো ব্যাস ঠিক আছে।
তারপরে তুমি পজ নাও, তুমি ধীরে সুস্থে মার্ক করে নিয়ে আবার যদি পারো তো ভালো, না পারলে ঠিক আছে। কিন্তু এটা যেন না হয় তোমার জানা জিনিসে নাম্বার কেটে যাচ্ছে, কেন? তুমি তাড়াহুড়ো করতে গিয়ে, তুমি ওএমআর শিটে মার্ক করতে গিয়ে ভুল হয়েছে। আর একটা ভুল যেটা আমি একটু বলে দিতে চাই, তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। 1 2 3 4 ধরে নাও 5 6, আমি কটা কোশ্চেন বললাম। তো ছেলেরা ধরে নাও এটা এ মার্ক করেছিল, এটা বি, এটা এ, তারপরে বি, সি, 5এরটা করলো না, এটা আবার সি, তারপরে ডি, এইভাবে করেছি। তো ওএমআর শিটে অনেক সময় মার্ক করতে গিয়ে এটা এ, এ, নেক্সট বি, নেক্সট সি, নেক্সট পরেরটা 5এরটা সি মার্ক করে দিল, 5এরটা আই রিপিট সি মার্ক করে দিল। মানে এটা যদি নাম্বারিং করি 1 2 3 4, 5এরটা কি মার্ক করে হলো সি, 7এরটা 6এরটা কত মার্ক করলো ডি। এইভাবে সে একটা চেন সিস্টেমে পরপর সুন্দরভাবে ভুল করতে থাকলো। তারপরে হয়তো 15 নাম্বার কোশ্চেনে এসে সে ভুলটা নক করলো, ও আচ্ছা আমি তো আগেরগুলো ভুল দাগ দিয়ে দিলাম। জেনে রেখো এই ভুলের কোনো ক্ষমা নেই, প্রত্যেকটা নেগেটিভ মার্কিং হবে। তো এই ধরনের ভুল করবে না। যদি কোনোটা স্কিপ করো, সেই স্কিপ করাটা ভালো করে দেখে নেবে যেন ওএমআর শিটেও স্কিপ করো। আশা করছি তোমরা যথেষ্ট বড় হয়েছো এবং এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। যতই এক্সাম প্রেশার থাকুক অতটা প্রেশার নেবে না। এক্সাম হলেও কোনো সিরিয়াস হওয়ার কোনো দরকার নেই যে এক্সামে আমি প্রথম 10টা কোশ্চেন পারলাম না মানে হায় হায় আমার এইবারের এক্সামটাও বোধহয় ক্লিয়ার হবে না, আমার লাইফ শেষ হয়ে গেল, এরকম কিচ্ছু ব্যাপার না। তুমি হয়তো প্রথম 40টা কোশ্চেন পারবে না, কিন্তু পরবর্তী 160টা কোশ্চেন 160টাই তুমি পারবে। এটা হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই। ঠিক আছে? অতএব প্যানিক করবে না যে প্রথম পারছি না, তারপরে কিছুগুলো পারছি না, তাহলে বোধহয় আমার দ্বারা আর হবে না, ফেড আপ হয়ে গেলাম, ফার্স্ট এডের এক্সাম হলেই আমি টেনশানে কী করছি আর নিজেই জানি না, এই চাইগুলো করবে। ভুল থাকবে, একদম মাথা ঠান্ডা রাখবে। আর হাতে টাইম নিয়ে প্রত্যেকে এক্সাম দিতে যাবে, কোনো রকমভাবেই এটা যেন না হয় টাইমের পর গিয়ে পৌঁছাচ্ছ এবং গেটে গিয়ে সিকিউরিটি গার্ডকে রিকোয়েস্ট করছো, হাতে পায়ে ধরছো যে স্যার এটা আমার লাস্ট এক্সাম, স্যার এটা আমার জীবনের ভীষণ ইম্পর্টেন্ট এক্সাম। এইসব রিকোয়েস্টের কথা কোনো রাখো, কারণ ওখানে যদি সিকিউরিটি গার্ড থাকবেন উনি হয়তো মনে হলে ছাড়তেও পারেন, নাও পারেন, এবং রুল অনুযায়ী তোমাকে ছাড়া যায় না। অতএব তুমি কেন হাতে পায়ে ধরতেই যাবে কেন, আর তুমি এরকম তোমার অ্যাঙ্গেল থেকে মিস কেন করবে? হাতে যথেষ্ট পরিমাণ হাতে টাইম নিয়ে যাবে, প্রত্যেকে জলের বোতল নিয়ে যাবে, ওআরএস নিয়ে যাবে এবং ছাতা নিয়ে যাবে। যতক্ষণ হয়তো বাইরে গাছতলা নাও থাকতে পারে, ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকবে, সেন্টারে আগে থেকে গিয়ে পৌঁছে যাবে। আর সেন্টারে ঢোকার আগে ওআরএসের জল পরিমাণ মতো খেতে থাকবে কন্টিনিউ। কারণ গরমের মধ্যে তুমি হয়তো রোদের মধ্যে থাকলে তোমার মধ্যে বডি থেকে ওয়াটার ড্রেন হয়ে যাবে, সেই জায়গাটা যেন রিস্টোর করেই ক্লাসরুমে যাও। কোনো রকমভাবে ক্লাসরুম বলছি, এক্সামের রুম, এক্সামে বসার আগেই তুমি ক্লান্ত হয়ে গিয়েছি আর এক্সামের মতো করে আর সেই মেন্টালি সেটা আপনি যে আমি এক্সামে বসছি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এসব করতে যাও। আর জেনে রাখবে তোমার ভাগ্যই সব থেকে খারাপ। রাস্তায় বেরোলে তুমি বাস পাবে না, ট্রেন পাবে না, রিক্সাটা তোমার জন্যই ছেড়ে চলে গেল তোমার আগের জনকে নিয়ে, এই সব তোমার সঙ্গেই হবে। অতএব সেইগুলোকে টাইম ইনক্লুড করে, নিজের সঙ্গে টাইম ইনক্লুড করে যাবে যে আমার হাতে এতটাই টাইম নিয়ে বের হব, এই সব প্রবলেমগুলো আমার লাইফের প্রবলেমই না। তাদেরই প্রবলেম হবে যারা হাতে টাইম ক্যালকুলেট করে বেরোবে। ওকে? আর যারা পার্সোনাল কারে যাবে, পার্সোনাল কোনো হয়তো কেউ দিতে যাবে বাড়ির লোকজন পার্সোনাল কারে, তো তাদের ক্ষেত্রেও বলবো হাতে একটু টাইম নিয়ে যাবে, তাড়াহুড়ো করে যাবে না। তাতে দুটো প্রবলেম হয়ে যায়। এক, তোমার যদি টেনশন বাড়ে, তোমাকে যে দিতে যাবে তার সঙ্গে তোমার একটু আর্গুমেন্ট হওয়া শুরু হয়ে যাবে, তখন এক্সামের মন থাকবে না, এই দিকে মন চলে যাবে। দরকার নেই, হাতে টাইম নিয়ে ঘুরে সুস্থ। ঠিক আছে? প্রত্যেকের এক্সাম ভালো হবে। আমরা মেন্টালি সাপোর্ট সবসময় রেখেছি, আছি, এবং মাথায় রাখবে যে তুমি পারবে। ব্যাস, এবারে চলো 197-এর কোশ্চেনটা আমরা সলভ করে নিই। পরপর 3টে কোশ্চেন সলভ করে নেবো যেগুলো তুমি পারবে, এখানেও তুমি পারবে। এখানে কোশ্চেনটা কি বলে দেওয়া রয়েছে আবার আমি রিডিং করি, কারণ কোশ্চেন আমি ভুলে গিয়েছি কি দেওয়া রয়েছে। যে 25 জন ব্যক্তির গড় ওজন 1 কেজি করে বৃদ্ধি পায় যখন 60 কেজি ওজনের একজন ব্যক্তিকে একজন নতুন ব্যক্তি দ্বারা প্রতিস্থাপন করা। এখন প্রবলেমটা হচ্ছে
যার ওজন 60 কেজি, সে যদি 60 কেজিরই অন্য একজনকে প্রতিস্থাপন করতো তাহলে কোনো রকম ওজন বাড়তো না। আই রিপিট, তাহলে কোনো রকম ওজন বাড়তো না। ওজন কেন বাড়লো? প্রত্যেকের 1 কেজি করে বেড়েছে, এবং কতজনের বেড়েছে? 25 জনের বেড়েছে। তার মানে 25 জনকে 1 কেজি করে বেড়েছে, মানে সে কতটা ওজন এনেছিল? 60 কেজির থেকে বেশি এনেছিল। কতটা বেশি এনেছিল? 25 কেজি বেশি এনেছিল। তাই জন্য তার ওজন তাহলে কত হয়ে গেল? 85 কেজি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, এইসব কোশ্চেনগুলো উইথাউট ক্যালকুলেশন আমরা কিন্তু আনসার করবো, কোনো রকম ক্যালকুলেশন বা এইসব আগে টোটালটা ধরবো এইসব করতে যাব না। পরবর্তী 198, একটি জিনিসের ধার্য মূল্য 1050 টাকা, একজন গ্রাহক দুটি ক্রমিক ছাড় সহ 798 টাকা পরিশোধ করেন। প্রথম ছাড়ের হার 20% হয়, তাহলে দ্বিতীয় ছাড়ের হার কত? তো এই কোশ্চেনটাতে দুভাবে তুমি সলভ করতে পারবে। আমার মতে ডাইরেক্ট ভ্যালুয়েশন ক্যালকুলেট করে করেই তুমি শর্ট আউট করো। কি? 1050 টাকার উপরে যদি 20% ছাড় দেওয়া হয়, তো প্রতি 100 টাকায় 20 টাকা, তাহলে 1000 টাকায় 200 টাকা এবং 50 টাকায় 10 টাকা, তাহলে 210 টাকা ছাড় দিয়ে দেবে, তাই না? তাহলে 210 টাকা যদি ছাড় দিয়ে দাও, ক্যালকুলেশন আশা করছি বুঝতে পেরেছো প্রত্যেকে। প্রতি 100 টাকায় 20 টাকা, তাহলে আমি কি করছি আমার সুবিধা মতো 1050 বলেছে, তো প্রতি 1000 টাকায় 200 টাকা। দেখো এখানে একটা জিরো বসালাম এখানে, আর 100 টাকা যদি অর্ধেক করে দিই, 50 করে দিই, তাহলে কত হবে? 10। এবারে বলেছে 1050, মানে এই 1000 টাকায় আর এই 50 টাকা, তাহলে তুমিও বলবে এই 200 টাকা ছাড় দেবে আর 10 টাকা ছাড় দেবে। তো 210 টাকা যদি ছাড় দেওয়া হয়, তাহলে দাম কত হয়ে যাবে? 840 টাকা। পরের দামটা কত বলেছে? 798 টাকা। তার মানে 840 টাকার মধ্যে সে ছাড় কত টাকা পাচ্ছে? 42 টাকা। কত টাকার উপরে? 840 টাকার উপরে। তাহলে 100 টাকার উপরে কত? তুমি এটা বলবে যে স্যার 20 টাকা, এবং এটার যদি ক্যালকুলেট করো তাহলে কত আসবে? 5 আসবে। তো 5% ইজ দ্য কারেক্ট আনসার, বা সেকেন্ড যে ছাড়টা সেটা কত পার্সেন্ট হয়ে গেল? 5%। ইজ ইট ক্লিয়ার? পরবর্তী কোশ্চেনে চলে গেলাম। যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে অবশ্যই বলতে পারবে, আদারওয়াইজ 199, 25 সেন্টিমিটার ব্যাসের একটি চোঙাকার কুণ্ড জল দ্বারা পূর্ণ, যদি 11 লিটার জল বের করে নেওয়া হয়, তাহলে কুণ্ডে জলের স্তর কতটা কমে যাবে? তাহলে খুব ভালো কথা। কি বলা হয়েছে? একটা এই চোঙাকার কুণ্ড মানে একটা সিলিন্ডারের কথা বলা হয়েছে। একটা সিলিন্ডারের বেস কতটা বলে দেওয়া রয়েছে? বেস রেডিয়াস দেখো, ব্যাসের পরিমাণ, নট ব্যাসার্ধ, এটা ব্যাস দেওয়া রয়েছে, মানে ডায়ামিটার দেওয়া রয়েছে 25 সেন্টিমিটার। সো রেডিয়াস ইকুয়াল টু 25/2 সেন্টিমিটার। তো বেস এরিয়া আমরা কি জানি? আমরা জানি ভলিউম ইকুয়াল টু বেস এরিয়া ইন্টু হাইট। তো এখানে যে জলটা বের করে নেওয়া হচ্ছে বা জল তুলে নেওয়া হচ্ছে, তাহলে সেইটাই তোমার কি হয়ে যাচ্ছে? ভলিউম হয়ে যাবে। তো এখন এই 11 লিটার মানে কত এটা তোমাকে জানতে হবে। প্রথম 11 লিটার, এটার মানে কত? 1 দেখো এটাকে সেন্টিমিটার কিউবে নিয়ে চলে যাবে, মানে 1000 দিয়ে মাল্টিপ্লাই করবে সেন্টিমিটার। তাহলে আমি ভলিউমটা 11000 নোট করলাম। বেস এরিয়া কত? পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তো বেস এরিয়া পাই মানে কত? 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কত? 25/2 ইন্টু 25/2। আর এইচটাকে এইচ ধরে নাও, ব্যাস এখান থেকে ক্যালকুলেট করে তুমি এইচ পেয়ে যাবে। তো এইচ ইকুয়াল টু কত? দেখো 11000 ইন্টু 7 ইন্টু 4 ডিভাইডেড বাই 22 ইন্টু 25 ইন্টু 25। তো এটার যদি আমরা ক্যালকুলেট করতে চাই, দেখো আমি একটু এই জায়গা না 11 ইন্টু 1000 নোট করছি, তাহলে এটা কত হয়ে যাবে? 40 হয়ে যাবে। তো অন্য কালারে করি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা 40 হয়ে যাবে। আরও যদি ক্যালকুলেট করতে চাই 25 দিয়ে, যদি আমরা আরও ফার্দার ক্যালকুলেট করতে চাই, এটা 5 হয়ে গেল, এটা 8 হয়ে গেল। দেখো আর যদি আমরা ক্যালকুলেট করতে চাই আরও পারবো, অবশ্যই পারবো। এটা 2 দিয়ে 4, এটা 2 দিয়ে 11। তো ওভারঅল এই 11-এর সঙ্গে এই 11 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা কত পেয়ে গেলাম? দেখো 4 7 যা 28, তো
28 আর ইন্টু 4, তাই তো? 28 ইন্টু 4 মানে 112। আচ্ছা, এখানে তো এইরকম ডেটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি? 112 ডিভাইডেড বাই 5। তো এটাকে যদি তুমি এখন নর্মালি ক্যালকুলেট করো তাহলে কত আসবে? 22 মানে 110 হয়ে গেল 2/5 সেন্টিমিটার। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। এবং অপশনে যদি বলি আমরা কতটা অপশন পাচ্ছি, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। 22 হোল 2/5 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন এবং আমাদের লাস্ট কোশ্চেন আজকে। যদি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 4 হোল 1/2 বছরে নিজের 2459 ডিভাইডেড বাই 2000 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন। এক কথায় এটা যদি প্রিন্সিপাল হয়, এটা অ্যামাউন্ট, এটা দেয়া হচ্ছে, গল্পটা এটাই। ওকে, যদি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 4.5 বছরে নিজের এত গুণ হয় তাহলে বার্ষিক সুদ। কুইক সলভ দিস কোশ্চেন। তখন যদি না কম্পাউন্ড ইন্টারেস্ট বলে উল্লেখ করে দেওয়া না থাকে বা চক্রবৃদ্ধি সুদ বলে উল্লেখ না করে দেওয়া থাকে, সেক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টের আন্ডারেই নেবে। এবং এখানে সিম্পল ইন্টারেস্টের পরিমাণ কি? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল যদি করো তাহলে 495 টাকা। তো অ্যাকর্ডিং টু এর কোশ্চেন, তো সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু নর্মালি PRT/100, তোমরা প্রত্যেকেই এটাই জেনারেলি বসিয়ে দিতে সুবিধা হয় তোমাদের। তো 495 ইকুয়াল টু প্রিন্সিপাল ভ্যালু আমরা জানি না, আর এর ভ্যালু কত? না, প্রিন্সিপাল ভ্যালু তো জানি, তাই না? প্রিন্সিপাল ভ্যালু 2000 ইন্টু আর এর ভ্যালু কত জানি না, পি এর ভ্যালু কত? 9/2 ইন্টু 100। তো এখান থেকে যদি তুমি আর ফাইন্ড আউট করতে চাও, আর ইকুয়াল টু কত হয়ে যাবে? 495 ইন্টু 2 ডিভাইডেড বাই 9 ইন্টু 20। দেখো, তো এক্ষেত্রে আমরা যেটা পেয়ে গেলাম, এটার সঙ্গে এটা যদি ক্যান্সেলেশন করো, এটা কত পেয়ে যাচ্ছে? 55 পেয়ে যাবে, আই থিঙ্ক। হ্যাঁ, 55। আর এটাতে কত পেয়ে যাবে? 10। তার মানে 5.5% ইজ দ্য কারেক্ট আনসার। তো এক্ষেত্রে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো রেট অফ ইন্টারেস্ট কত হয়ে গেল? 5.5 ইজ দ্য। ওকে, যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে অবশ্যই বলতে পারো। অল অফ ইউ, আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক। সবাই খুব ভালো করে এক্সাম দেবে, মাথা ঠান্ডা রেখে এক্সাম দেবে, একদম বিন্দাস, ঠিক আছে? এছাড়া কিচ্ছু বলার নেই। বেস্ট অফ লাক প্রত্যেকের জন্য। সৌমিত্র, কিছু বলতে বলো। ওকে, হ্যাঁ বলো পুষ্পেন্দু। স্যার একটা মানে রিজনিং পাঠিয়ে রেখেছিলাম, এইটা প্রায় ডাব্লিউবিসিএস এর কোশ্চেনে একটা করে পাচ্ছি। এই রিজনিংটার একটু প্যাটার্নটা যদি একটু দেখিয়ে দিতেন। একটা কোশ্চেন পাঠিয়ে রেখেছে, সেখানে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, ধরে নাও এটা দেওয়া রয়েছে এবং এখানে হ্যাচ আর পার্সেন্টেজ এদের দুজনের কি ভ্যালু হতে পারে সেটা জানতে চাওয়া হয়েছে। যেমন প্রথমটাতে দেওয়া রয়েছে হ্যাচ, ধরে নাও HKO, এবং পার্সেন্টেজের ভ্যালু দেওয়া রয়েছে EHN। এখানে নাম্বার 2, আমি দুটো অপশনকে নোট করে প্রথমে তোমাদেরকে দেখাবো, তারপর আসছে আদার্স আরও দুটো অপশন, EHN। ওকে, তো দেখো এখানে বলা হচ্ছে, ধরে নাও যদি অপশন 1টা হতো তাহলে এখানে HKO হতো এবং পার্সেন্টেজের জায়গায় এখানে EHN হতো। বলা হচ্ছে এদের দুজনের মধ্যে যা রিলেশন থাকবে এই দুজনের মধ্যেও তাই রয়েছে। এখন এখানে তোমার কাজ হবে যে এদের পজিশন ভ্যালুগুলোকে কুইক নোট করা। 12 8, ও 15, কে 11, ও কত, সরি ইউ যদি বলো, ইউ এর পজিশন ভ্যালু তুমি কত বলতে পারবে? আচ্ছা, ডাইরেক্ট এত কিছু নোট না করেও তো আমি এখন ডাইরেক্ট দেখতেই পেয়ে যাচ্ছি, তাই না, যে কার পজিশনে কতটা ব্যাকেট রয়েছে। তো এক্ষেত্রে একটু খেয়াল করে দেখো তো, এটা -4, মানে আমি বলতে পারি এল থেকে -4 করলে এইচ, ও থেকে -4 করলে 11, এবং ইউ এর পজিশন ভ্যালু কত?
ইউ এর পজিশন ভ্যালু আমরা যদি বলি, দেখো ইউ এর পজিশন ভ্যালু জাস্ট এ মিনিট 90, ওকে 90, আচ্ছা 90 সরি। তো সেক্ষেত্রে ও এর কত 12। এখন তুমি এখানে যদি দেখো যে প্রথমটা তাহলে কত হচ্ছে, এখানে 21 হলো, সরি এখানে 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 দুটো নোট করো, এটা কে নোট করো, এটা ও নোট করো। তাহলে এটা 21 থেকে যদি 12 হয় তাহলে কত মাইনাস করতে হয়েছে একটু বলো তো, প্রায় 9 মাইনাস করতে হয়েছে। এখন তুমি এখানে দেখবে ই থেকে -4 বা এ থেকে +4, ডি থেকে +4 আর জে এর সঙ্গে +9 করলে কি আসছে ই এর সঙ্গে? যদি আসে তাহলে বলবে এটা আনসার, আর যদি না আসে তাহলে বলবে এটা আনসার না। যেমন এটার ক্ষেত্রে আমি যদি বলি না এটা তো আসছে না, তাই জন্য এটা আনসার হবে না, অপশন 1 এলিমিনেট। সিমিলার অপশন 2টা যদি তুমি দেখতে চাও সেক্ষেত্রে তুমি কি বলতে পারবে সেটা দেখো। অপশন 2 কি রয়েছে, এইচ কে কিউ এবং সেখান থেকে রয়েছে এল ও ইউ, ই এইচ এম, না সরি এ বি জে, আর সেখান থেকে রয়েছে ই এইচ এম। তো এটা চেক করো কুইক। এরপর আমরা অপশন 3 এবং অপশন 4-এ চলে যেতে হবে, কারণ এটা অপশন টেস্ট করে করেই তোমাকে করতে হবে, এছাড়া কিচ্ছু উপায় নেই। তো অপশন 3-তে যেটা দেওয়া রয়েছে আমি ডাইরেক্ট নোট করছি। অপশন 3-তে ধরে নাও এইচ কে কিউ দেওয়া রয়েছে, ইস টু আমি একদম এল ও ইউ নোট করলাম, আর এখানে এ ডি জে ইস টু অফ এফ এইচ এন রয়েছে, ওকে। আর অপশন 4 যদি হয় সেক্ষেত্রে এইচ কে কিউ ইস টু তাহলে এল ও ইউ রেশিও এ ডি জে ইস টু অফ ই এইচ এন। তো এক্ষেত্রে তোমাকে আবার চেক করতে হবে। তো প্রত্যেকটার পজিশন ভ্যালু এবং তারা কতটা শিফট করছে সেটা দেখে তোমাকে আনসার দিতে হবে। কুইক এই দুটোর পজিশন ভ্যালু বসাও। যদি আমরা চেক করতে থাকি অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। এবারে 4-এরটা তাহলে আমরা পজিশন ভ্যালুগুলো একবার চেক করে নিই, আর 3টা চেক করে দেখালাম না তোমাদেরকে। 4-এরটা কি আসছে দেখে না। এইচ এর পজিশন ভ্যালু কত বলো, 8, কে এর 11 এবং কিউ এর যদি আমরা পজিশন ভ্যালু বলতে চাই, কিউ এর পজিশন ভ্যালু কত 70, এল এর পজিশন ভ্যালু 12, ও এর 15, এটা 21। তো এখানে কি হচ্ছে দেখো +4 +4 এবং +4। সিমিলার A1 4 J10 E5 H8 N14। তো এখানেও দেখো +4 +4 এবং +4। তো তুমি অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার, এটা তুমি কনফার্ম কিন্তু বলে দিতে পারবে এই কোশ্চেনের ক্ষেত্রে। আশা করছি তোমরা এই কোশ্চেনটা যেটা জানতে চেয়েছি সেটা বুঝতে পেরেছো, ওকে। যদি আরও কারো কোনো কোশ্চেন থাকে বা কিছু ডাউট থাকে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করে নিতে পারো। তো আদারওয়াইজ আই থিঙ্ক কারো কিছু আর কোশ্চেন নেই এবং অনেকেই ক্লাস থেকে লেফট করেছো। তো চলো, থ্যাংক ইউ অল অফ ইউ, ওকে টাটা।